45 মিনিট হাঁটার কথা বলে সেই হাঁটছি কোথায় আমি 11 ঘন্টা। আমি বাড়ানোর সময় আমার ফ্যামিলিকে বলে আসছি যদি এক সপ্তাহের ভিতরে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি তাহলে মনে করেন বেঁচে আসলাম, এক সপ্তাহ পার হয়ে যায় তাহলে মনে করেন যে আমি মারা গেছি। প্রিয় দর্শক, ভয়েস বাংলার মাধ্যমে আজকে এমন একজন জীবন যোদ্ধার সাথে আপনাদের পরিচয় করায় দিব, তার গল্পটা না শুনলে বুঝতেই পারবেন না তার জীবনের টোটাল কাহিনী বা কেমন প্রবাসী জীবন কেমন কষ্টের হইতে পারে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা, বাড়ি গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা মিরপুর থানা আমবাড়ি ইউনিয়ন বামনগাড়ি গ্রাম। প্রথমে আমি সৌদি আরবে ছিলাম, 2017 সালে মার্চ মাসে সৌদিতে গেছিলাম। ওখানে আমি 6 বছর অবস্থানরত। এর 6 বছরের ভিতরে আমি 2বার দেশে আসছি। তো পরবর্তীতে একটানা 4 বছর নেক্সটে ওখানে আমার একটা সমস্যা হয়। সমস্যা বলতে কি, আমার গাড়িতে একটু মাংসের ব্যবসা করতাম। এটা ওই দেশের আইনে আমি অবৈধভাবে এটা হয়, কিন্তু সে হিসাবে আমার গাড়িতে একটা মামলা হয়ে গেছিলো। এই মামলাটা হওয়ার কারণে আমি অনেক 1 মাস মতো আমি পালানো অবস্থায় ছিলাম। আর যে দোকানের সাথে আমার ব্যবসা ছিল ওই দোকানদার অবশ্যই 55 দিন জেল খাটছে। তো ওনার জেল খাটা ওনার ওই দেশের থেকে 2.5 লক্ষ দিরহাম রিয়াল খরচ হয়েছে জেল থেকে বাড়ানোর পরেও। তো আমিও প্রায় 20,000 রিয়াল খরচ করছি এই কেস মেটানোর জন্য। লাস্টে কেস মেটাতে পারি নাই। আমার যে কফিল ছিল ও আমার কাছে 2 ট্রাম টাকা নিয়ে আমার কেসটা মেটানোর কথা বলে মিটাই নাই। তো লাস্টে আমি আমার কফিলকে বলছি যে দেখেন আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে বাংলাদেশে, আমি তো এখন বিয়ে করতে যাব, তো আমার কাগজটা যেভাবে হোক লিগ্যাল করে দেন। তো উনি আমার কাছ থেকে এইভাবে 3বার টাকা নিয়েছে। নেওয়ার কারণে আমার কাগজটা লিগ্যাল না করার কারণে আমি পরবর্তীতে যখন ওই দেশে যাওয়া যাত আছে ওখানে আমার পাসপোর্টটা সাবমিট করলাম। ওনারা বললো যে আপনার নামে সে পূর্বের যে কেসটা ওটা এখন পর্যন্ত রয়ে গেছে। তখন তো আমার মাথার ভিতর টেনশন, আমার পরিবারকেও আমি এটা জানাতে পারি নাই। বিশেষ করে আমার ভাই জানতো, আমার বড় ভাই প্লাস আমার নোয়া নামে একটা ভাই, কাজেম নামে একটা ভাই আছে, এরা জানতো। তো লাস্টে আমি যাদের সাথে এঙ্গেজমেন্ট ছিল ওনাদেরকে তো আমি আমার বিয়ের এঙ্গেজমেন্ট মানে এটা আমার রিলেটিভ খালাতো বোন, ওনাদেরকে তো এটা আমি বলতে পারছি না যে আমার নামে মামলা। ওনাদেরকে যদি এটা বলি ওনারা পারিবারিকভাবে আবার টেনশন করবে, সেখানে ভেঙে পড়বে। এটার জন্য আমি আর কি ফ্ল্যাশ করি নাই, এটা হাইড রাখছিলাম। তো পরবর্তীতে এটা আমি দেখলাম যে যেহেতু ওদেরকে না বলে আমি যে কোনো ওয়েতে আমাকে বাংলাদেশে যাইতে হবে। তো পরবর্তীতে ওখানে কেরালা ছিল, ওনার সাথে আমি কন্ট্যাক্ট করলাম যে দেখ আমাকে যে কোনো ওয়েতে আমাকে বাংলাদেশে পাঠাতে হবে, কোনো লাইন আছে কিনা। ও আমাকে অপশন দিল 2টা লাইন আছে, একটা দুবাই আর একটা ইয়েমেন। তো দুবাই হয়ে যদি তোমাকে যাইতে হয় তাহলে টেলার গাড়ি আছে, ওই গাড়িতে যেতে হবে, তাতে 20,000 রিয়াল খরচ হবে। তখন আমি বললাম যে যদি দুবাই যাই, আমার বন্ধুর সাথে দেখেন দুবাই ছিল, ওর সাথে আমি আলোচনা করলাম। বললো দুবাই যদি আসতে হয় তাহলে তোমার নেক্সটে যদি আবার দুবাই ঢুকতে হয়, কিন্তু দুবাই তোমার জন্য বন্ধ হয়ে যাবে, কারণ তোমাকে এখান থেকে ক্যান্সেল করে দেবে। তখন আমি লাস্ট ইয়েমেন বেছে নিলাম। ওখানে কেরালাকে বললাম ঠিক আছে আমার সাথে ইয়েমেনে কন্ট্যাক্ট করে দেন। তো তখন আমি ইয়েমেন কেরালার সাথে টাকা পয়সার যে ডিট ছিল ওটা আমি দিলাম। ওখান থেকে ডোমেস্টিক আমি জিজান নামে একটা ডিস্ট্রিক্ট আছে সৌদি আরবে, জিজান চলে গেলাম, ওটা ইয়েমেনের সাথে আর কি। তো কেরালার সাথে আমার কন্ট্যাক্ট ছিল, আধা ঘন্টা হাঁটলে আমি ইয়েমেনের ভিতরে ঢুকে পড়বো। কিন্তু সেই ক্ষেত্রে আমি প্লেনে যাই, ওখানে নামলাম 45 মিনিট আমি প্লেনের ভিতরে ছিলাম। যাই ওখানে নামার পরে উনি আমাকে 45 মিনিট হাঁটার কথা বলে সেই হাঁটছি কোথায় আমি 11 ঘন্টা। 11 ঘন্টা আমাদেরকে হাঁটাইছে। আমি ছিলাম, আমার সাথে আরো পাকিস্তানি বন্ধু ছিল। 11 ঘন্টা কোন জায়গা দিয়ে হাঁটলেন? আমি জিজান যে পাহাড় আছে, পাহাড় থেকে আমাদেরকে ওখান থেকে আমাদের উঁচা পাহাড়, মনে করেন 300-400 ফিট উঁচা, আচ্ছা, ওই উঁচায় আমাদেরকে তুলে দিল। পাথরের শিরা মতন আছে, ওই পাথর বাই আমরা উঠছি উপরে। আচ্ছা, ওখানে ওঠা দেওয়ার পরে আমরা মনে করেন মাগরিবের নামাজ পরে আমরা হাঁটা শুরু করছি। এদিকে উপরে ইয়েমেন এবং সৌদি আরবের যুদ্ধ চলছে, ওইদিক গোলাগুলি চলছে আমাদের মাথার উপরে। সেই মানে মাথার উপর গুলি পড়ছে, কিন্তু আমরা নিজেকে সেভ করি। যেভাবে আমাদের লাইনম্যান ছিল, ইয়েমেনি লাইনম্যান ছিল, উনি আমাদেরকে মানে সাইড করে নিয়ে যাইতেছিল। ওখান থেকে যদি পা কারোর একবার স্লিপ কাটে তার মৃত্যু ছাড়া আর কোনো বাঁচার অপশন নাই, নিশ্চিত মৃত্যু। এটা কি আপনি আপনার ফ্যামিলিকে বলতে? না, এটা আমার ফ্যামিলিকে বলি নাই, তবে আমি বাড়ানোর সময় আমার ফ্যামিলিকে বলে আসছি যদি এক সপ্তাহের ভিতরে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি তাহলে মনে করেন বেঁচে আসলাম, আর যদি না যোগাযোগ করতে পারি 1 সপ্তাহ পার হয়ে যায় তাহলে মনে করবেন যে আমি মারা গেছি। মানে
নতুন বিবাহিত মানে জীবন শুরু হবে তার আগেই আপনার হচ্ছে এই ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি। তো যাই হোক 11 ঘন্টা হাঁটার পরেও আমরা অনেক লোক অসুস্থ হয়ে গেছে, সাথে অনেক লোক মারাও গেছে লাইনে। যারা মারা গেছে তাদেরকে তো মনে করেন যে ওইভাবে ফেলে রাখছে। তারপর আমি কষ্ট কয়জন মারা গেছিল আপনাদের সাথে? আমাদের সাথে একজন মারা গেছে, ওটা ইন্ডিয়ান লোক ছিল। সেটা কিভাবে মারা গেল? উনি পাহাড় থেকে পড়ে গেছিল, পা স্লিপ কেটে পড়ে গেছে। ওনার আর বাসার কোনো অপশন নাই, মানে পড়ে গেছে মানে কি পড়ার সঙ্গে সঙ্গে ওনার তো আর কেউ দেখার অপশন নাই। মানে ওখানে আমাদেরকে যে লাইনম্যান ছিল আমাদের বলাইছিল যে এই পথে যারাই আমরা আসতেছি যদি কেউ স্লিপ কাটি কোনো বাই অ্যাক্সিডেন্ট হয় তাকে আর তোলা যাবে না, সে ওখানেই রেখে যেতে হবে তাকে। মানে করুণ কাহিনীটা এরকমের যে মানে যে মারা যাচ্ছে আপনারা দেখতেছেন, তারপর তাকে মানে উঠে আনতে পারবেন না? সম্ভব না আমাদের দ্বারাই, কাউকেই না। যেই মারা যাবে তাকে ওখানে ফেলে রেখে চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে বলেন ভাই। তারপরে আর কি আমরা কষ্ট করে আর কি 11 ঘন্টা হাঁটছি। অনেকে অসুস্থ, কারো হাত কেটে গেছে, পা কেটে গেছে, কারো পা ভেঙে গেছে, মানে অনেক মানে ক্ষতিগ্রস্ত আর কি। আর অর্থর তো কোনো শেষ নাই। রাস্তায় যে আমরা ডিট করেছি, যে টাকা কন্ট্যাক্ট করেছি, তাছাড়াও রাস্তায় আমাদের আলাদা টাকা খরচ হয়েছে লাইনম্যানকে দিতে। তো ওই তখন আর কি ওই কষ্ট স্বীকার করে আমরা ইয়েমেনের তারকাটা দিয়ে ঢুকে পড়লাম। আমরা প্রথমে সানাতে ছিলাম 3 দিন, তারপর ওখান থেকে আমাদের এক্সিট দিল। ওখান থেকে সানার এয়ারপোর্ট সৌদি বোমবারি ভেঙে দেওয়ার কারণে ওখান থেকে আমাদের ফ্লাইট হয় নাই। ওখান থেকে আবার 1600 কিলোমিটার দূরে আদান সিটি আছে, ওটা ইয়েমেনেরই ভিতরে 1600 কিলোমিটার দূরে আমাদেরকে ওখানে আবার ট্রানজিট করলো। ওখানে যাই কিছুদিন থাকার পরে আমাদের কাগজপাতি সব কমপ্লিট হওয়ার পরে তারপর ওখান থেকে আমাদেরকে ফ্লাইট দিল, ট্রানজিট দিল মিশর টু দুবাই, দুবাই টু ঢাকা। তারপর চলে গেলেন? তারপর আমি বাংলাদেশে চলে গেলাম আর কি। বিয়ে করলেন? যে তারপরে 1 সপ্তাহ 10 দিন পরে আর কি বিয়ে করলাম। বিয়ে করার পরে 13 মাস ছিলাম। আল্লাহ দিলে বর্তমানে আমি এখন একটা কন্যা সন্তানের বাবা। এবং বর্তমানে আমি একটা গাড়ি কিনছি, এই তো টয়োটা করোলা। এই গাড়ি আমার 1 টাকা নাই গাড়ির ভিতরে, যেটা সত্য স্বীকার করি। আমার 1 টাকাও নাই গাড়ির ভিতরে, সমস্ত টাকা তারাই আমাকে সাপোর্ট দিছে। আসলে নতুন করে যদি কেউ আসতে চায়, আমি মনে করি যে একেবারে নতুন কেউ আসতে আমি নিষেধ করেছি না, কিন্তু আমি মনে করি যে যে কোনো একটা দক্ষ হয়ে আসা ভালো। যেমন যে কোনো হাতের একটা কাজ শিখে আসা ভালো। ইলেকট্রিশিয়ান হোক, তারপরে প্লাম্বার হোক, ড্রাইভিং হোক, কার্পেন্টার হোক, যে কোনো একটা কাজ শিখে আসলে আমার মনে হয় সে কিছু একটা করতে পারবে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে এটাই যে সরকার যেন বাংলাদেশ থেকে যে সকল জনশক্তিগুলো আমাদের বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করছে, তবে দক্ষ আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমি মনে করি যে দক্ষ করে যদি তাদেরকে বিভিন্ন কাজের উপরে দক্ষ প্রশিক্ষণ দিয়ে যদি আমাদের বিদেশে বিভিন্ন রাষ্ট্রে, এখন সব রাষ্ট্রে লোক নিতেছে, শুধু দুবাই, কুয়েত, বাহরাইন না, কুয়েত না, সব রাষ্ট্রে এখন ইউরোপ কান্ট্রিও বিভিন্ন জায়গায় ওপেন করে দিছে। তবে দক্ষ করে যে দিত তাহলে সবচেয়ে প্রবাসীরা মানে উপকৃত হইতো। আর সবচেয়ে আরও একটা বড় কথা হচ্ছে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, এটা যদি এজেন্সির দ্বারা পরিচালনা না করে যদি সরকার পরিচালিত যে এজেন্সিগুলো আছে ওইগুলা দিয়ে যদি বাংলাদেশের জনশক্তিগুলো বাইরের প্রেরণা করতো, তাহলে বাংলাদেশের জনগণ বিভিন্ন এজেন্সি থেকে যে ভোগান্তি, যে হয়রানি হয়, এগুলা থেকে হয়তো রক্ষা পেত। বর্তমানে দুবাই, আগে তো রেমিটেন্সের ক্ষেত্রে সৌদি আরব আমি জানি যে প্রথম কাতারে ছিল, এখন কিন্তু এখন দুবাই থেকে সবচেয়ে রেমিটেন্স বেশি যাচ্ছে বর্তমান জরিপে। তো এটা আমি সরকারকে চাবো, এবং আমাদের সরকারের কাছে আরেকটাও চাওয়া, প্রত্যেকটা বিশেষ করে দুবাই, সৌদি আরব, কুয়েত, এই যে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে, এই দূতাবাসে আমাদের প্রত্যেকটা লেবার শ্রেণীর যারা আমরা আছি, যে পরিমাণ তাদের কাছে হয়রানি হয়, যাতে এই হয়রানিগুলো বন্ধ হয়। সরকার যাতে এই বিষয়টার দিকে বিশেষ করে একটু নজর দেয়, এটা আমাদের কাছে সরকারের কাছে বিশেষ করে চাওয়া। তাহলে এগুলো যদি সমস্ত সে ভালো করে কন্ট্রিবিউশন করতে পারে, তাহলে আমি মনে করি যে এই যে বৈদেশিক যে মুদ্রা আরো বেশি আকারে আমাদের দেশের জনগণ পাঠাতে পারবে। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আপনাকেও ধন্যবাদ, ভয়েস বাংলাকেও বিশেষ করে ধন্যবাদ আমাদের মনের কথাগুলা ভয়েস বাংলার মাধ্যমে তুলে ধরার জন্য।